মান। ওয়ালাইকুম আসসালাম। আমরা আগের দিন শিখেছিলাম যে পরম মান চিহ্ন যখন উঠিয়ে দেওয়া হয় তখন কিন্তু প্লাস মাইনাস হয়। অর্থাৎ আগের দিন সংজ্ঞা থেকে আমরা দেখেছিলাম যে মডুলাস অফ এক্স, যখন মডুলাস তুলে দেওয়া হবে তখন প্লাস এক্সও হবে, আবার মাইনাস এক্সও হবে। পরম মান তুলে দিলে প্লাসও হয় মাইনাসও হয়। তো কখন কখন হয় সেটাও নিশ্চয়ই মনে আছে, যে প্রথমটা হয় যখন এই ভেতরের এক্স এর মানটা ধনাত্মক হয়, আর পরেরটা কখন হয় যখন ভেতরের এক্স এর মানটা ঋণাত্মক হয়। তো এখন এই ম্যাথটা আসলে, মানে এই ম্যাথটা বলতে কি, গ্রেটার দ্যান ওয়ালা সমস্ত ম্যাথ, যত ম্যাথে গ্রেটার দ্যান থাকবে সমস্ত ম্যাথ আমরা আমরা এই নিয়মে করব। অর্থাৎ এই মডুলাস তুলে দিয়ে একবার এটার আগে প্লাস ধরে নিব, আবার এটার আগে মাইনাস ধরে নিব। কিরকম আমি একটু লিখি, লেখার পর বুঝতে পারবা। ওকে, তাহলে তাহলে সবাই লিখো যে এখন, এখন লিখে মূল কাজটা কিন্তু মডুলাসের এই ভিতরের মানটাকে নিয়ে 3 মাইনাস এক্স একসাথে। এখন 3 মাইনাস এক্স অঋণাত্মক হলে, প্রথমে লিখবা অঋণাত্মক হলে, ঠিক তার পাশেই মনে করো দাগ দিয়ে আবার ওই 3 মাইনাস এক্স, আবারও ওই 3 মাইনাস এক্স ঋণাত্মক হলে। প্রথমে বলেছি অঋণাত্মক, তারপর বলতেছি ঋণাত্মক হলে। তার কারণ হচ্ছে যে সংজ্ঞাটা আমি পুরাপুরি এখানে এখনো লিখি নাই, আর একটা লাইন বাকি ছিল। মডুলাস অফ এক্স, এক্স হয় কখন, যখন এক্স ইকুয়াল 0 হয়। দেখো আগের দিনে ক্লাস আশা করি সবাই দেখছো যে সংজ্ঞার মধ্যে কিন্তু এই তিনটা কথা বলা ছিল, তোমরা আগের দিন দেখেছো। তো এই যে তিনটা কথা, তিনটা কথার মধ্যে দেখো এই প্রথমটাকে বলা হয় ধনাত্মক, প্রথমটাকে বলা হচ্ছে ধনাত্মক। দ্বিতীয় যেটা আছে এটাকে বলা হচ্ছে ঋণাত্মক। আর এই যে লাস্টেরটা, লাস্টেরটা শূন্য, লাস্টেরটা শূন্য, শূন্য শূন্যই, হ্যাঁ, শূন্যকে ধনাত্মকও বলা হয় না, শূন্যকে ঋণাত্মকও বলা হয় না। তাহলে এই যে আমি লিখলাম অঋণাত্মক, দেখো তো অঋণাত্মকের মধ্যে কোনটা কোনটা আসতেছে। এই তিনটা শর্তের মধ্যে যদি আমি অঋণাত্মক লিখি তাহলে কোনটা কোনটা আসতেছে। তিনটা শর্ত, প্রথমটা আর রাইট, প্রথমটা এবং তৃতীয়টা আসতেছে। কেননা অঋণাত্মক মানে কি ঋণাত্মক হবে না, এই যে শুধুমাত্র ঋণাত্মক হবে না, কিন্তু ধনাত্মক হতে পারে, শূন্য হতে পারে। মানে এই দুইটাকে আমরা একবারে লিখলাম অঋণাত্মক। তাহলে কি বাকি থাকে, বাকি থাকে একটাই, ঋণাত্মক বাকি থাকে, ঋণাত্মক। তার মানে সংজ্ঞা অনুসারে এটার মান তিন রকম হতে পারে। তো সেই তিন রকমকে আমরা প্রথমটা এবং লাস্টেরটাকে এক কথায় লিখতে পারি অঋণাত্মক, আর মাঝেরটা হচ্ছে ঋণাত্মক। সো এই জিনিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। তো এই দুইটা ভাগে ভাগ করার পর এখন কিন্তু কাজটা খুবই সহজ। কিছুই না, তুমি এই অসমতাটাই লিখবা, এই অসমতাটাই দুই পাশেই লিখবা। দেখো কি লেখা আছে, 3 মাইনাস এক্স গ্রেটার দেন 7। দেখো 3 মাইনাস, কি বলবো, আচ্ছা দেখো এই যে সহজ কথা হচ্ছে যে মডুলাসের ভিতরে যে মানটা থাকে এই মানটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। So আমরা এখন এটাকে একবার ধনাত্মক ধরবো আর এটাকে একবার ঋণাত্মক ধরবো। কিরকম, দেখো 3 মাইনাস এক্স এর আগে এটা প্লাস চিহ্ন, কোনো চিহ্ন নাই তার মানে প্লাস চিহ্ন। আর দেখো এখানে দেখো 3 মাইনাস এক্স এর আগে একটা এই যে মাইনাস চিহ্ন। অর্থাৎ মডুলাসকে উঠায় দিলে মডুলাসের ভিতরের মানটা একবার প্লাস লিখবা, একবার মাইনাস লিখবা। আর এই যে গ্রেটার দেন 7, গ্রেটার দেন 7 দেখো এখানেও ঠিক আছে, গ্রেটার দেন 7 দেখো এখানেও ঠিক আছে। তাহলে শুধুমাত্র একবার প্লাস একবার মাইনাস। আর খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো পরমাণ চিহ্ন নাই, এখানে কিন্তু কোনো পরমাণ চিহ্ন নাই, কেননা পরমাণ চিহ্ন উঠিয়ে দিয়েছি বলেই দুই রকম ব্যাপারটা হলো। ওকে, হ্যাঁ, গ্রেটার দেন যুক্ত সমস্ত ম্যাথে এই কাজটা করবা। আর
যদি লেস দেন থাকে তাহলে তো আগের দিনের নিয়ম, লেস দেন থাকলে আগের দিনের নিয়মে করবা, আর গ্রেটার দেন থাকলে একবার প্লাস একবার মাইনাস দিয়ে তারপর করবা। ওকে, এখন কিন্তু আমাদের টার্গেট কিন্তু সে আগের দিনের মতোই, অর্থাৎ এক্স এর মানটা বের করা। তাহলে কি করতে পারি, প্রথমে থ্রিটা বাদ দিতে হবে। থ্রিটা বাদ দেওয়ার জন্য নিশ্চয়ই উভয় পক্ষে থ্রি বিয়োগ করতে হবে। আমরা জানি অসমতা অধ্যায়ে এই জিনিসগুলা একটু সেন্সিটিভ, সহজ কাজগুলা একটু কঠিন করে করতে হয়। মানে তুমি যাকে বাদ দিতে চাচ্ছ তাকে সকল পক্ষে যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা সকল পক্ষে এই থ্রিটা বিয়োগ করে দিলাম। নেক্সট, -3 + 3 কেটে গেল, শুধু -x থাকে। 7 - 3 নিশ্চয়ই 4 হয়। আমরা এখন কি করতে পারি, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ দিতে পারি। কেন? যেহেতু আমার x এর আগে মাইনাস রাখা যাবে না, x এর মানটা মানে x প্লাসই রাখতে হবে। তাহলে x এর আগে মাইনাসটা রাখা যাবে না। সো x এর আগে যদি মাইনাস রাখা না যায় তাহলে এটা হবে +x। তার মানে কি, তুমি এখন উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ দিচ্ছ। বাম দিকে মাইনাস দিয়ে গুণ দিলে প্লাস হয়ে গেল, ডান দিকে মাইনাস দিয়ে গুণ দিলে এটা কিন্তু -4 হয়ে গেল। কি মিথিলা, কি চিহ্ন বসবে এখানে? লেস দ্যান বসবে। যদি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ দিয়ে দেওয়া হয় তখন এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ দিয়েছি, এই কারণে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। ওকে, ঠিক সেম ভাবে এদিকের কাজটাও করতে হবে। এখন দেখো, এই যে একটা মাইনাস, এই মাইনাসটা এই ব্র্যাকেটের মধ্যে গুণ দিয়ে দিলাম, এই মাইনাসটা এই ব্র্যাকেটের মধ্যে গুণ দিলাম। গুণ দিলে কি হয়, এটা -3, এখানে গুণ দিলে কি হয়, এটা হয় +x। এলামিয়া বলো তো কি চিহ্ন বসবে? না, +3 মানে কি চিহ্ন বসবে, কি চিহ্ন বসবে? এ- ও আর কি একবারে চিন্তা করছে তো, এই কারণে ঝামেলা হয়েছে। দেখো, এখানে কিন্তু গ্রেটার দ্যানই হবে, তার কারণ এখানে কিন্তু মাইনাসটা উভয় পক্ষে গুণ করা হয়নি। এখানে যার মাইনাস তাকেই দেওয়া হয়েছে, বাম দিকের মাইনাস বাম দিকেই গুণ করা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, শুধুমাত্র তখন পরিবর্তন হবে যদি কিনা উভয় পক্ষে গুণ করা হয়। তো আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু মাইনাসটা উভয় পক্ষে গুণ করিনি, বাম দিকের মাইনাস বাম দিকেই গুণ করছি। সো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, উভয় পক্ষে গুণ করলে তখন চেঞ্জ হবে। এখন তাহলে কি হবে, এখন তুমি নিশ্চয়ই একটা +3 করতে হবে, উভয় পক্ষে তুমি 3 যোগ করে দিবা। উভয় পক্ষে 3 যোগ করার পর এটা শুধু x থাকে, এটা 10 থাকে, ব্যাস। তাহলে দেখো সমাধানটা হয়ে গেল। সমাধান কঠিন কিছুই না, শুধু গ্রেটার দেন থাকলে তুমি একবার প্লাস একবার মাইনাস লিখবা, তাহলে দেখবা সমাধানটা হয়ে গেছে। আর খেয়াল রাখবা যে মাইনাস উভয় পক্ষে গুণ হলে চিহ্ন চেঞ্জ হবে, আর মাইনাস যদি যেদিকে মাইনাস ওদিকেই গুণ হয়, উভয় পক্ষে না হয়, তখন কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সমাধানটা পেলাম। এখন বরাবরের মতো আমরা কি লিখবো, সমাধান সেট। অতএব সমাধান সেট, সমাধান সেট লেখার স্টাইলটা সবাই জানি। সমাধান সেটকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়, যেখানে ভিতরে লেখা হয় x belongs to r, তার মানে x যে কোনো বাস্তব সংখ্যা, x এর মান যে কোনো বাস্তব সংখ্যা। নেক্সট দেখো, x এর মান -4 থেকে ছোট, x এর মান -4 থেকে ছোট, অথবা দিবা, অথবা অথবা x এর মান 10 থেকে বড়। তো টোটাল পার্থক্যটাই তুমি এখন দেখতে পাবা যে আসলে লেস দ্যান ওয়ালা ম্যাথগুলোর আনসার কিভাবে আসতো আর গ্রেটার দ্যান ওয়ালা ম্যাথের আনসারটা কিভাবে আসে। ওকে, সবাই লিখে নিয়েছো? লিখে নিয়ে থাকলে দেখো, যে সমস্ত ম্যাথে লেস দ্যান ছিল ওই সমস্ত ম্যাথে আনসারগুলা কিভাবে এসেছিল দেখো। মনে করো একটা ম্যাথ যদি বলি, হয়তো বা আনসার এরকম ছিল 1 লেস দ্যান x লেস দ্যান 4। মানে যে সমস্ত ম্যাথে লেস দ্যান থাকে একদম প্রথমে, ওই সমস্ত ম্যাথের আনসারগুলো এভাবে আসে। এটাকে বলা হয় কম্বাইন্ড সমাধান, কম্বাইন্ড সলিউশন। মানে একসাথে এক্স এর মানটা একটা লিমিটের ভিতরে, এক্স এর মানটা একটা নির্দিষ্ট লিমিটের ভেতরে কম্বাইন্ড করা যায়, কম্বাইন্ড সলিউশন বলা হয়। তাহলে কখন, যদি কিনা লেস দেন থাকে ওই সমস্ত ম্যাথের আনসারগুলো এরকম আসে। কিন্তু যখন দেখবা গ্রেটার দেন, ওই সমস্ত ম্যাথের আনসার কখনো কম্বাইন্ড করা যাবে না। যাবে না কেন, তুমি নিজে চিন্তা করো। এক্স এর মান -4 থেকে ছোট, তার মানে কি -4 থেকে বাম দিকে চলে যাবে।
এক্স এর মান 10 থেকে বড়, 10 থেকে বড় মানে কি 10 থেকে ডানে চলে যাবে। সো কম্বাইন করা সম্ভব না। কেন? দুইটা যাচ্ছে দুই দিকে, এটা চলে যাচ্ছে বাম দিকে, এটা চলে যাচ্ছে ডান দিকে। দুইটা যখন দুই দিকে চলে যায়, তো এই সমাধানগুলো এরকম ভাবে কম্বাইন করা যায় না, এবং এই সমাধানের মধ্যে অথবা লিখতে হয়। অথবা লিখবো কেন? অথবা লিখবো এই কারণে যে দুইটা সমাধান নিশ্চয়ই একসাথে সম্ভব না। তার কারণ এই একই এক্স একই সাথে এই এলাকাতেও থাকবে, আবার এই এলাকাতেও থাকবে, এটা সম্ভব না। হয় সে থাকবে এই এলাকায়, অথবা সে থাকবে এই এলাকায়। সো এই সমাধানে মাঝখানে অথবা দিতে হবে। ওকে, অনেকগুলো পার্থক্য বললাম। এবার সবাই সংখ্যা রেখা আঁকো। সংখ্যা রেখা বলেছিলাম আগের দিন, সংখ্যা রেখা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা এবং স্কেল দিয়ে আঁকবা, এবং অবশ্যই উভয় পাশে অ্যারো দিবা। এই অ্যারো দেওয়ার অর্থ যে এই লাইনটা শেষ না, এই লাইনটা দুই দিকেই চলমান। ওকে, এখন তুমি এই মানগুলো ঠিক মতো বসাও। 0, -1, -2, -3, -4, -3, -2, -1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, তাহলে এখন আমাদের কাজ হবে প্রথমে এই যে -4, -4টা নিশ্চয়ই তোমরা সার্কেল করবা। -4টা এই যে সার্কেল করে দাও। নেক্সট +10, +10টাও এরকম সার্কেল করো। ওকে, আমরা আগের দিন বলেছিলাম x গ্রেটার দেন 10, x এর মান 10-এর চেয়ে বড়। আমরা বলেছিলাম বড় হলে সব সময় ডান দিকে যাবে। সো যখন বড় হবে তখন অবশ্যই ডান দিকে যাবে, বড় হলে ডান দিকে যাবে। আর আর যদি ছোট হয় তাহলে বামে যাবে। সব আবার দেখো, x এর মান -4 থেকে ছোট, তার মানে -4 থেকে ছোট মানে বামে যাবে। ছোট হলে বামে যাবে, আর বড় হলে যাবে ডান দিকে। তো তুমি পার্থক্যটা নিজেই দেখতে পাচ্ছ যে আগের দিনের আনসার এবং সংখ্যা রেখা যা ছিল, আজকের সংখ্যা রেখা কিন্তু সম্পূর্ণ আলাদা। সো লেস দেন ওয়ালা ম্যাথ হবে একরকম, আর গ্রেটার দেন ওয়ালা ম্যাথ হবে আর এক রকম। আচ্ছা, আর একটা কথা কিন্তু সবাইকে বলেছিলাম আগের দিন, তুমি এই যে ছোট্ট সার্কেল লিখছো না, আমি বলেছিলাম আগের দিন যে তোমরা লিখে দিবা যে এখানে বৃত্তটি, তুমি যে বৃত্তটি এঁকেছো, এই যে একদম ছোট্ট বৃত্ত, এখানে এই যে বৃত্তটি একটি বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্ত মানে আমি আগের দিন বলেছিলাম যে যে এটা অ্যাকচুয়ালি খুবই ছোট বৃত্ত, যা কিনা শুধুমাত্র -4কে মেনশন করে, কিন্তু আমরা বড় আঁকছি বোঝানোর জন্য। আর বড় আঁকাতে দেখো অনেকটা জায়গা সে নিয়ে নিছে, এই জন্য জাস্ট বলে দিলাম যে এটা খুবই ছোট একটা বৃত্ত। ওকে, তাহলে আমরা আজকে শিখলাম গ্রেটার দেন ওয়ালা ম্যাথ। সো এই নিয়মের ম্যাথের হোমওয়ার্ক বলি, এই নিয়মের ম্যাথের হোমওয়ার্ক হচ্ছে 20 নাম্বারটা। 20 নাম্বার ম্যাথটা এই নিয়মে হবে। সবাই 20 নাম্বার ম্যাথটা এই নিয়মে করবা। 20 নাম্বার, 20 নাম্বারের ম্যাথগুলোতে তুমি দেখো যে গ্রেটার দেন আছে। ওকে, তাহলে আমরা দুই রকম শিখলাম, এখন শিখতে হবে আর এক রকম। লেস দেন শিখলাম, শিখলাম গ্রেটার। 15-4 মাত্র করলাম। নাদিয়া, নাদিয়া এই দেখো, দেখছো? ওকে, কোনো সমস্যা নেই। তাহলে 15-4 আমরা মাত্র করলাম। ওকে, তাহলে এখন নেক্সট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ভগ্নাংশ যুক্ত ম্যাথ, অর্থাৎ ম্যাথের মধ্যে ভগ্নাংশ থাকবে। এখন আমরা যে ম্যাথগুলো করব সেই ম্যাথের মধ্যে ভগ্নাংশ থাকবে, কিন্তু ভগ্নাংশের আবার দুই রকম কাহিনী আছে, যে লেস দেনও আছে, আবার গ্রেটার দেনও আছে। সো দেখা যাক, একটা ম্যাথকে নেই, দেখো ভগ্নাংশ যুক্ত ম্যাথ তোমাদের বই থেকে যদি নেই, 21-এর খ নাম্বার দেখতে পাচ্ছি, 21-এর খতে ভগ্নাংশ আছে, এটাতে গ্রেটার দেন আছে, আর ওটাতে ছিল গ্রেটার দেন ইকুয়াল, একই কথা। আবার দেখো 18 নম্বরটাতেও আছে। হ্যাঁ, আর মনে রাখবা যে গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল, হ্যাঁ, এগুলো কিন্তু একই কথা। শুধুমাত্র ইকুয়াল থাকলে এই সার্কেলটা ফিল আপ হয়ে যাবে, আর ইকুয়াল না থাকলে সার্কেলটা ফিল আপ হবে না, এটাই পার্থক্য। ওকে, যাক, তাহলে যেটা বললাম ওইটাই করি। 21-এর খ নাম্বার, সবাই লিখো 21-এর খ নাম্বার, যেটা কিনা ভগ্নাংশওয়ালা ম্যাথ। তাহলে এখানে কি দেওয়া আছে আমরা লিখে ফেলি সবাই। 21-এর খ নাম্বারে
দেওয়া আছে 1 বাই মডুলাস 3x মাইনাস 5, 1 বাই মডুলাস 3x মাইনাস 5। ওকে, তারপর কি আছে? গ্রেটার দ্যান 2 আছে, গ্রেটার দ্যান 2। ওকে, এরপরে দেখো পাশে একটা কথা তারা লিখে দিয়েছে, হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ ম্যাথের পাশে একটা কথা কিন্তু লেখা আছে। তা আমি ওই কথাটা লিখলাম না। তার কারণটা হচ্ছে যে সাধারণত এক্সামে ওই কথাটা লিখে দেয় না, ওই কথাটা তোমাকে নিজে থেকে বের করে নিতে হয়। সো আমি ধরে নিলাম যে এক্সামে ওই কথাটা লিখে দিল না, কিন্তু ওই কথাটা তোমার লাগবে। তার মানে কি, ওই কথাটা তোমাকে নিজের থেকে বের করতে হবে। কোন সমস্ত ম্যাথে? ভগ্নাংশওয়ালা ম্যাথে। ভগ্নাংশওয়ালা ম্যাথে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সবাই খেয়াল করো, এখানে কমা দাও। কমা দিয়ে লিখো যে আহ, যেখানে যেখানে সবাই নিশ্চয় জানি যে কোনো ভগ্নাংশের নিচের মানটা কখনো জিরো হতে পারে না। তার কারণ সবাই জানি নিচের মানটা জিরো হলেই সামথিং বাই জিরো এটা ইনফিনিটি হয়ে যায়। নিচের মান, ভগ্নাংশের নিচের মানটা জিরো হলেই এটা ইনফিনিটি হয়ে যায়। সো নিচের মানটা কখনো জিরো হতে পারবে না। তাহলে এই যে সমীকরণ, এটার জন্য অবশ্যই নিচের মানটা জিরো হতে পারবে না। নিচের মানটা বলতে কোনটা? ওই 3x মাইনাস 5। এখানে আর মডুলাস দেওয়ার দরকার নেই। 3x মাইনাস 5 ইজ নট ইকুয়াল জিরো, এই কথাটা তোমাকে নিজের থেকে বুঝতে হবে, কোশ্চেনে দেয়া থাক আর না থাক। ওকে, এখন তাহলে ঠিক এটার পরের লাইনে মনে করো জাস্ট আমি অতএব দিয়ে x ইজ নট ইকুয়াল হোয়াট। দেখো তো একবার লেখা যাবে না? সাইডটা চেঞ্জ করলে কি হবে? 3x ইজ নট ইকুয়াল 5, 5 বাই 3। x ইজ নট ইকুয়াল 5 বাই 3। সো এই জিনিসটা আমরা একবারে লিখে দিব। এই যেটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাবো, 5 হবে, 3 কে ভাগ করে দিব 5 বাই 3। তার মানে এই কথাটা তুমি দেখতেছো যে কোশ্চেনে বলা আছে, তোমার কোশ্চেনে, কিন্তু এক্সামে এই কথাটা কোশ্চেনে বলে দিবে না। তখন তোমাকে এই পাশে যেখানে নিচের মানটা নট জিরো লিখে বের করে নিতে হবে এটা। এবং অবশ্যই এটা করতে হবে ভগ্নাংশওয়ালা ম্যাথে, অন্যান্য ম্যাথে না। ওকে, এখন তুমি সমাধান করো। দেখো, সমাধান করার ক্ষেত্রে তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে কি কি ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। এখন বলবো আরেকটা। তোমরা এখন উভয় পাশে বিপরীতকরণ করো। কিরকম? বাম দিকে বিপরীতকরণ করো, মানে নিচেরটাকে উপরে উঠায় দাও আর উপরেরটাকে নিচে নামায় দাও। বাম দিকেরটাকে তুমি উপর নিচ করে দিলা, মানে বিপরীতকরণ করে দিলা। ডান দিকটাকেও তুমি বিপরীতকরণ করে দাও। তাহলে 2 কে বিপরীতকরণ করলে হবে 1/2। সো আমরা বাম দিকেও এটাকে উল্টায় দিলাম, ডান দিকেও এটাকে উল্টায় দিলাম। অ্যাকচুয়ালি কি করলাম? অ্যাকচুয়ালি আমরা উভয় পক্ষে, এটাকে বিপরীতকরণ বলে নাকি ব্যস্তকরণ বলে? নিজেই ভুলে গেছি এটা জি। তাহলে ব্যস্তকরণ লিখি তাহলে। ব্যস্তকরণ করে মানে উল্টায় দেওয়া, হ্যাঁ, উল্টায় দেওয়াটাকে ব্যস্তকরণ করা। সবাই মনে রাখবা, যখন উভয় পক্ষে ব্যস্তকরণ করা হবে তখন এই চিহ্নটা পরিবর্তন হবে। গ্রেটার দ্যান ছিল, এটা লেস দ্যান হয়ে যাবে। তো আমরা কিন্তু আগেও কিন্তু অনেকগুলো দেখছি যে কখন কখন চেঞ্জ হয়। আর এখন দেখলাম আর একটা, যে উভয় পক্ষে যদি ব্যস্তকরণ করা হয় তখন এই চিহ্নটা পরিবর্তন হবে। এটা কি আসলে আমাদের খুবই সাধারণ কনসেপ্ট। কিরকম? এই দেখো, মনে করো আমি তোমাকে লিখে দিলাম যে 3 গ্রেটার দ্যান হাফ। খুবই স্বাভাবিক, 3 কিন্তু অবশ্যই হাফের চেয়ে বড়। আচ্ছা, এখন তুমি কি করলা? তুমি 3 কে ব্যস্তকরণ করে দিলা, মানে উল্টায় দিলা, 1/3। হাফকে উল্টায় দিলা, 2 হয়ে গেল। এখন তুমি নিজেই চিন্তা করো যে কোনটা বড় হয়ে গেল। এখন কিন্তু এটা বড় হয়ে গেল। সুতরাং এখন কিন্তু এই চিহ্ন বসতেছে অটোমেটিক্যালি। তো এটা আমাদের সাধারণ কনসেপ্ট দিয়ে আমরা বুঝতে পারি যে ব্যস্তকরণ করলে বড় মানটা ছোট হয়ে যায় আর ছোট মানটা বড় হয়ে যায়। এই কারণে ব্যস্তকরণ করলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এই নেয় নাকি আজকেও নাই নাকি? আগের দিনের নিয়মে, আগের দিন যে ম্যাথ, কি না দিয়ে এরকম নাকি? আচ্ছা মিথিলা, তুমি কি দেখতেছো আগের দিনের ক্লাস? হ্যাঁ, আগের দিনের ক্লাসে কিন্তু এটা ছিল, হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পারছি, যাক। ওকে, তাহলে এই মডুলাস যখন তুলে দেওয়া হবে, এটা হচ্ছে আগের দিনের নিয়মে। আগের দিনের নিয়মে আমরা কিভাবে বুঝতেছি? দেখো, এই যে লেস দ্যান আছে,
তাহলে আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে লেস দেন থাকলে হবে আগের দিনের নিয়ম। তো যেহেতু এটা লেস দেন দেখতে পাচ্ছি, দেখো প্রথমে কিন্তু গ্রেটার দেন ছিল, কিন্তু প্রথমে দেখার দরকার নেই। তুমি আগে ব্যস্তকরণ করে নিয়ে চলকটাকে আগে বানাবা নর্মাল। ধ্রুবক সংখ্যা ভগ্নাংশ হলে সমস্যা নেই, কিন্তু চলক যদি ভগ্নাংশে থেকে যায় ওটাই সমস্যা। সো তোমরা কি করবা, আগে চলকটাকে নর্মাল বানায় নিবা, তারপর দেখবা যে লেস দেন আছে নাকি গ্রেটার দেন আছে। যদি লেস দেন থাকে লেস দেন নিয়ম হবে, আর গ্রেটার দেন থাকলে এই আজকের নিয়মটা হবে। সো যেহেতু লেস দেন আগের দিনের নিয়ম, তারা দেখে নিও মডুলাস উঠাই দিলে এই হাফটা দুই পাশে হবে মাইনাস হাফ প্লাস হাফ, আর মাঝে হবে এটা। ওকে, এখন আমরা সমাধান করার চেষ্টা করব। কিভাবে করব দেখো, এই যে -5 দেখতে পাচ্ছি, নিশ্চয়ই +5 করে দিতে হবে। -5 দেখতে পাচ্ছি, -5কে বাদ দিতে হবে, সো +5 করতে হবে। সকল পক্ষে 5 যোগ করে, হ্যাঁ, এগুলো সবই লিখতে হবে সকল পক্ষে 5 যোগ করে। যেহেতু এক্সাম একবারই দিবা, ওই একবার ভালো করে লিখো, সকল পক্ষে 5 যোগ করে। এখানে আমরা যদি লসাগু করি, লসাগু 2 -1 এর সাথে 10 আসে, লেস দেন -5 + 5 কেটে যায়, এটা 2 যদি হয় 1 + 10। আমরা ক্যালকুলেশন করলে এখানে পাবো হচ্ছে 9/2 লেস দেন 3x আর লেস দেন 11/2। তো আমরা ক্যালকুলেশনের এই পর্যায়ে নিশ্চয়ই সবাই বুঝতেছি যে এখন আমাদেরকে 3 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু x এর মানটা বের করা দরকার, সো আমাদেরকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এখন 3 দিয়ে ভাগ করি, তো 9/2, ওই 3টা নিচে ভাগ হয়ে গেল, 3x/3, 11/2 × 3, আমরা 3 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করে। ওকে, 3 দ্বারা ভাগ করলাম। এবার কাটাকাটি করলে 3/2 আসে, এটা কাটাকাটি করলে এখানে আসে অনলি x, এখানে আসে 11/6। দেখো সমাধানটা কিন্তু সে আগের দিনের মতো একটা কম্বাইন্ড সমাধান আসলো, কম্বাইন্ড সমাধান আসলো। কেননা আমরা জানি লেস দেন ওয়ালা ম্যাথে সমাধানটা কম্বাইন্ড আসে। ওকে, ঠিক এটার পাশে সবাই কমা দিয়ে লিখে দাও ওই লাইনটা, যে লাইনটা একদম প্রথমে পেয়েছিলাম। প্রথমে কি পেয়েছিল সবাই, x is not equal 5/3, এই কথাটা এই লাস্ট লাইনে একবার লিখে দাও। যে লাইনটা একদম প্রথমে লিখছিলাম ওই জিনিসটা লাস্ট লাইনে আরেকবার লিখে দাও। ওকে, লিখে দেওয়ার পর এবার যথারীতি সমাধান সেট লিখবা। সংখ্যা রেখায় অল্প একটু কাহিনী হবে। সমাধান সেট x belongs to R such that 3/2 থেকে x এর মান 11/6 পর্যন্ত, আবার কমা দিয়ে x is not equal 5/3। ব্যাস, এটা ছিল আমাদের সমাধান সেট। আচ্ছা, এখন যথারীতি আমরা সংখ্যা রেখা আঁকবো। তাহলে সংখ্যা রেখা যদি আঁকতে চাই, তাহলে সংখ্যা রেখা, শীতকালে ফ্যান দেওয়া লাগতেছে এরকম অবস্থা, এই জন্য খাতা উড়ে যাচ্ছে। শীতকালে শীত তো নাই, উল্টো গরম পড়তেছে। দেখো, এটা সংখ্যা রেখা, এদিকেও তীর চিহ্ন, এদিকেও তীর চিহ্ন। ওকে, এখন আমরা ভালো করে খুঁজে বের করবো যে 3/2 আর 11/6 এবং এই 5/3, তিনটা মান। এই তিনটা মান আমরা রাফে একটু লিখে রাখার চেষ্টা করব যে 3/2 মানে কত, এটা কত, এটা কত। 1.5, এটা 83, আর লাস্টেরটা দেখো 1.66। তো এই যে আমি লিখে রাখলাম, এটা কিন্তু জাস্ট তোমাকে বোঝানোর জন্য লিখলাম। তোমরা যদি লিখতে চাও তাহলে রাফে লিখবা, বা মানে বোঝার জন্য রাফে লিখবা, এখানে কেউ লিখবা না আর কি। বোঝার জন্য তুমি রাফে লিখে রাখতে পারো, এটা রাফে, কিন্তু ম্যাথের মধ্যে লেখার দরকার নাই। ওকে, এখন তাহলে আমরা ঠিক এই অনুসারে সংখ্যা রেখা আঁকার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাথের মূল যে মানগুলা, দেখো মূল মানগুলা সবই কিন্তু 1 থেকে 2 এর মধ্যে। মূল যে মানগুলা সবই 1 থেকে 2 এর মধ্যে। সো 1 থেকে 2 এর মধ্যে জায়গাটা একটু বড় দরকার।
কেননা বড় না হলে আমরা এগুলো দেখাতে খুব কষ্ট হবে। সো 1 থেকে 2 এর জায়গাটা বড় করার জন্য আমরা কাজ করি, নেগেটিভ মান একদমই নিলাম না, নেগেটিভ মান একদমই নিলাম না, এখানে মনে করলাম 0, এটা মনে করলাম 1, এটা মনে করলাম 2। মানে যেই জায়গাটা আমাদের বড় দরকার ওইটাকে একটু বড় না রাখলে এই মানগুলো দেখানো কঠিন। তাহলে 0, 1, 2, দেখতে পাচ্ছি 1.5, নিশ্চয়ই 1.5 একদম মাঝখানে হবে, 1.5, 1.66 আর 1.83 নিশ্চয়ই এদের মাঝে মাঝে হবে। সো আমি একটু আনুমানিকভাবে এটা মনে করলাম 1.83 মনে করলাম, আর 1.66 আনুমানিকভাবে এটা মনে করলাম। দেখো আমি তিনটাই আনুমানিকভাবে মনে করলাম, তাহলে এটাকে আমি মার্ক করলাম 3/2, এটা কিন্তু অ্যাকচুয়ালি 5/3, আর লাস্টেরটা হচ্ছে 11/6। তিনটাতে আমরা গোল দিয়ে দিই, তিনটাতে আমরা গোল দিয়ে দিই, তিনটাতে আলাদাভাবে গোল দিয়ে দিই। ওকে, তিনটায় আমরা সার্কেল করলাম। তিনটা সার্কেল করার পর এখন প্রথম কথা দেখো, দেখতে পাচ্ছি x এর মান কিন্তু 5/3 সমান হবে না। সুতরাং 5/3 যে সার্কেলটা, এই সার্কেলটা কিন্তু কখনোই কিন্তু ফিল আপ করা যাবে না, এটা কিন্তু ফিল আপ করা যাবে না, যেহেতু 5/3 সমান কখনোই হবে না। সো 5/3 সার্কেল ফিল আপ করা যাবে না। ওকে, দেখো 3/2 থেকে বড় আর 11/6 থেকে ছোট। 3/2 থেকে বড় মানে ডান দিকে, 3/2 থেকে বড় মানে অবশ্যই ডান দিকে, আর 11/6 থেকে ছোট মানে হচ্ছে বাম দিকে। 11/6 থেকে ছোট মানে হচ্ছে বাম দিকে। আমরা বুঝতে পারলাম এখান থেকে ছোট মানে বামে, এখান থেকে বড় মানে ডানে, কিন্তু 5/3 সমান হবে না বলে 5/3টা খালি থাকবে। আর দ্বিতীয় কথা, সবাই দেখতে পাচ্ছ 3/2 সাথে কিন্তু ইকুয়াল দেওয়া নাই, 11/6 এর সাথেও ইকুয়াল দেওয়া নাই। সো এটাও খালি থাকবে, এটাও খালি থাকবে। যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে আমরা এই দুইটা ফিল আপ করতাম, কিন্তু 5/3 কিন্তু কখনোই ফিল আপ হতো না। যাক, তাহলে আমরা বুঝতে পারলাম ভগ্নাংশওয়ালা ম্যাথে অবশ্যই এই স্পেশাল জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে যে এক্স এর মান নিশ্চয়ই কোনো একটা কিছু হবে না। প্রত্যেকটা ভগ্নাংশওয়ালা ম্যাথে প্রথমে তোমাকে ওই কাজটা করে নিতে হবে। আর যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো ভালো, তাহলে তুমি পাশে জাস্ট লিখে দিলা যেখানে এত নট ইকুয়াল, আর না দেওয়া থাকলে তোমাকে বের করে নিতে হবে। ওকে, তাহলে ভগ্নাংশের এই যে ম্যাথটা, তো এই ম্যাথের নিয়ম অনুসারে হোমওয়ার্ক তোমরা একটা অলরেডি খুঁজে পেয়েছো, যেটা একটু আগে বলছিলাম আমি, যে 18 নাম্বারটা, 18 নাম্বারটা তোমরা একই নিয়মে করবা, 18 নাম্বারটা টোটালি একই নিয়মে করবা। ওকে, ভগ্নাংশ ম্যাথ আরেকটা দেখতে পাচ্ছি, এটা আসলে এক্স্যাক্টলি 17-র ক খ, 17-র 1, 2 দুইটাই হবে। হ্যাঁ, 17-র 1, 2 দুইটাই হবে। তাহলে 17-র 1 এবং 17-র 2 দুইটাই হবে। আর বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে চলকটাকে নর্মাল বানিয়ে নিব, চলক যেন ভগ্নাংশে না থাকে, চলক যেন নর্মাল থাকে। তারপর আমরা চিন্তা করব যে লেস দেন আছে নাকি গ্রেটার দেন আছে। তারপর মনে করো এই ম্যাথটা, হ্যাঁ মনে করো এই ম্যাথটাই যদি এখানে এই যে চলককে নর্মাল করার পর, দেখো প্রথম অবস্থায় কিন্তু চলক ভগ্নাংশে ছিল, চলককে নর্মাল করার পর তারপর যদি এখানে লেস দেন থাকে এই নিয়ম করবা, আর যদি এখানে গ্রেটার থাকে তাহলে আজকে যে নিয়ম দেখালাম উপরে এক্স্যাক্টলি ওই নিয়মে আগাবা। এখানে গ্রেটার চলে আসলেই যে নিয়মটা আজকে দেখালাম ওই নিয়মে আগাবা। ওকে, এবং সেক্ষেত্রে সমাধানও এরকম হবে। সো তাহলে ওইটা আমি আর দেখালাম না। সো মোট কিন্তু নিয়ম 4টা হলো, আমি দেখালাম 3টা, আর একটা আর দেখালাম না। অর্থাৎ প্রথমে নর্মাল লেস দেন, নর্মাল গ্রেটার দেন দুইটা, তারপর কি ভগ্নাংশের লেস দেন আর ভগ্নাংশের গ্রেটার দেন দুইটা, মোট 4টা নিয়ম। আমি 3টা দেখালাম, আর একটা তোমরা এমনি বুঝতে পারবা। ওকে, তাহলে আমি সমাধানটা শেষ করলাম, এবার যাচ্ছি। আর এই যে সমাধান, এই সমাধানগুলো তোমরা কি দেখছো যে তোমাদের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে যে তোমরা দেখছো নিশ্চয়ই যে মাঝে মাঝে লেখা থাকে সমাধান করো, আর মাঝে মাঝে লেখা থাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। দুইটা কিন্তু একই কথা। হ্যাঁ, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা আর সমাধান করা দুইটা আসলে একই কথা। তার কারণ তুমি নিজেই দেখতে পাচ্ছ যে প্রথমে দেখো পরম মান সহ দেওয়া ছিল, পরম মান সহ দেওয়া ছিল, তুমি সমাধান করে দেখো যা বের করছো কোনো পরম মান চিহ্ন নাই, তার মানে
সমাধান করা মানে আসলেই পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করা। সো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা এবং সমাধান করা দুইটা কথা একই। ওকে, আমরা এখন যাচ্ছি ঠিক এটার বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ এখন যে ম্যাথগুলোতে যাব সেটা হচ্ছে এটার ঠিক বিপরীত প্রক্রিয়া। সেই ম্যাথগুলোতে বলা হবে যে পরম মান চিহ্ন সহ প্রকাশ করো। যেমন 12 নাম্বার, ঠিক এটার উল্টা। এতদিন বলতো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, অর্থাৎ সমাধান করো। এখন তারা বলবে পরম মান চিহ্ন সহ প্রকাশ করো। তো আমি যদি 12 নম্বর থেকে একটা ম্যাথ নেই, মনে করো 12-র লাস্টেরটাই নেই, 12-র 8 নাম্বারটা, 12-র 8 নাম্বার। ওকে, 12-র 8 নাম্বার দেওয়া আছে -1 থেকে -1 লেস দেন 2x মাইনাস 3, 2x মাইনাস 3 লেস দেন হচ্ছে 5 দেওয়া আছে, লেস দেন 5 এটা দেওয়া আছে। তারা বলেছে পরম মান চিহ্ন সহ প্রকাশ করো, অর্থাৎ তারা কিন্তু পরম মান চিহ্ন দেয়নি, তোমাকে বলছে তুমি পরম মান দিয়ে প্রকাশ করো। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদেরকে দুই পাশের মান যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলাম, মানটা আসে 4/2, আলটিমেট 2 আসে। নিয়ম হচ্ছে এখানে যে মানটা আসবে তার বিপরীত চিহ্ন দিয়ে সকল পক্ষে যোগ করতে হবে। তুমি প্রত্যেকবার এখানে যে মানটা পাবা তার ঠিক বিপরীত চিহ্ন দিয়ে সকল পক্ষে যোগ করবা। তার মানে কি, তুমি 2 পেয়েছো, 2 এর বিপরীত চিহ্ন মানে হচ্ছে -2, 2 এর বিপরীত চিহ্ন -2, -2 দ্বারা সকল পক্ষে যোগ করে প্রত্যেকটা অঙ্ক এই একই নিয়মে হবে। যা পাবা তার বিপরীত চিহ্ন দ্বারা সকল পক্ষে সবসময় যোগ করবা, আর সবসময়ই দুই পাশের মানকে যোগ করে 2 দিয়ে ভাগ দিবা। মানে কি, তুমি গড় করতেছো, গড়। ওকে, তাহলে এতটুকুর পর এখন সবার কাজ হবে এই যে উপরে যে লাইনটা আছে এই লাইনে সবাই ওই কাজটা করবা, সকল পক্ষে -2 যোগ করে দিবা। এই যে এটা -1, -1, -2 যোগ করে দাও, লেস দেন 2x মাইনাস 3, এখানেও সবাই -2 যোগ করে দাও, লেস দেন 5, -2 যোগ করে দাও। সবাই যোগ বিয়োগ করো, এটা -3 আসে, লেস দেন 2x মাইনাস 5 আসে, আর লেস দেন আসে 3। ওকে, এতটুক পেলাম। এই সুরাইয়া, তুমি কি বুঝতেছো? এই ফারিন, তুমি বুঝতেছো? ওকে, এখন আচ্ছা সুরাইয়া, আচ্ছা আনসার টু ছিল না। এটা হচ্ছে আমি এই যে এখানে যেটা বললাম, এটা বললাম সিস্টেম, যে এই অঙ্কটা করার সিস্টেম। তো আচ্ছা ঠিক আছে, বুঝলেই হচ্ছে, না বলতে পারলে হবে। আচ্ছা ঠিক আছে নাদিয়া, এই দেখো, বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে তোমার সিস্টেম। যে কোনো ম্যাথে কিন্তু একটা সিস্টেম ফলো করে হয়। আর এই সিস্টেমগুলো কি করে বের করা হয়? সিস্টেমগুলো বের করা হয় গবেষণা করে। সেই গবেষণা কি, তুমি এখন নিজেই আর ভাবতে পারবা। দেখো, এই কাজটা করার দ্বারা, দেখো তো এই কাজটা করার দ্বারা এই এই মানটা আর এই মানটা একই চলে আসছে, দেখছো একই চলে আসছে, একটা মাইনাস একটা প্লাস, দুইটা মান কিন্তু একই, একটা মাইনাস একটা প্লাস। যদি উভয় পাশে যদি একই মান থাকে, একটা মাইনাস একটা প্লাস, তাহলে সুরাইয়া তুমি বলো তো, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? অর্থাৎ এক্স্যাক্টলি। নাদিয়া খেয়াল করো তো, এখান থেকে উপরেরটা আসে কিনা? এটাই মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে পরম মান চিহ্ন আমি তখনই আনতে পারবো যখন একই মান দুই পাশে থাকবে, একদিকে মাইনাস একদিকে, যে যখনই উভয় পাশে একই মান থাকবে, একটা মাইনাস একটা প্লাস, তখনই পরম মান লেখা যায়। তো এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা এই কাজটা করছিলাম। আর এই কাজটা তাহলে মানে এর সাথে তাহলে এর লজিকটা কি? লজিকটা হচ্ছে যে আমি যদি একটা দুই পাশের মানের একটা গড় করে নিই, গড়, তাহলে গড় করে নিলেই কিন্তু ওই গড়ের সাথে যদি এদেরকে যোগ বিয়োগ করি তাহলে কিন্তু তারা একই মান আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা কিন্তু দুই পাশের মানকে গড় করেছিলাম, যেন
দুই পাশের মান একটু আগে পরে হয়ে দেখো, এ একটু পিছায় গেছে, এ একটু আগায় এসছে, সব মিলায় কিন্তু মানগুলো একই চলে এসছে। কার সাহায্যে? গড় মানের সাহায্যে। ওকে, যাক, তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা, নিয়মটা এই নিয়মে। তাহলে এই মানে 12 সবগুলো ম্যাথ এই নিয়মে হবে। সো 12 নাম্বার, 12 নাম্বার পুরাটাই হোমওয়ার্ক। 12 নাম্বারের প্রত্যেকটা ম্যাথ এই একই নিয়মে হবে। তাহলে 12 নাম্বারের প্রত্যেকটা ম্যাথ একই নিয়মে হবে, এভাবেই 12 নাম্বার করতে হবে। ওকে, নেক্সট এবার যেই নিয়মটাতে যেতে হবে সেটা হচ্ছে যে বেশ কিছু সমাধান, বেশ কিছু প্রমাণ করতে হবে আর কি, প্রমাণ। ওকে, তাহলে আমি এখন বেশ কিছু প্রমাণ বুঝাচ্ছি। দেখো, প্রমাণগুলো হচ্ছে এরকম। তোমাকে প্রমাণ করতে বলা হবে যে প্রমাণ করো যে, এগুলো সবই সূত্র, বিভিন্ন সূত্রের প্রমাণ কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন সূত্রের প্রমাণ কিন্তু পরীক্ষায় আসে। প্রমাণ করো যে মডুলাস এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। এগুলো সবই এক একটা সূত্র। আচ্ছা, এই সূত্র তোমার বইয়েও তারা প্রমাণ করতে বলছে মনে হয়, নাকি বলেনি? আচ্ছা, বইয়ের যাক, বইয়ের নাম বাদ দিতে পারতেছি না। অনুশীলনীতে আছে? আমি তো অনুশীলনী খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, লাস্টের দিকে আছে। হ্যাঁ, তাও আবার সবগুলো নাই, বুঝছো? 30 আছে, 30, 32, না স্যার 30 না, 31, 32 দুইটা আছে। আচ্ছা যাক, 31, 32 দুইটা আছে, তো ওই 31, 32 ওই দুইটাই, তার সাথে আরো দুইটা, মোট 4টা হবে। হ্যাঁ, মোট 4টা। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রমাণ করো যে, এটা হচ্ছে প্রমাণ। তো আমরা এখন এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাদের একটা বেসিকের সাহায্য নিতে হবে। বেসিকের সাহায্য কিরকম আমরা জানি। বেসিকের সাহায্যটা হচ্ছে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে শুধু এবি, নর্মাল এবি, এটা সব সময় লেস দ্যান ইকুয়াল মডুলাস এবির চাইতে। এটা একটা বেসিক। এই বেসিকটা কি তা আমি এখন বুঝাচ্ছি। এই বেসিকটা হচ্ছে যে নর্মাল এবি সব সময়ের জন্য ছোট অথবা সমান মডুলাস এবির চাইতে। কিরকম? একটা উদাহরণ দিয়ে বুঝাই, সবাই খেয়াল করো। মনে করো যে এর মান ছিল 5 আর বি এর মান মনে করো -7 ছিল। এখন তুমি যদি এ বি গুণ করে দাও, তাহলে তুমি কি পাবা? 5 7 35, -35 পাবা। আচ্ছা, তুমি যদি এ বি কে পরম মান করে দাও, এ বি কে পরম মান করলে নিশ্চয়ই আর মাইনাস থাকবে না, শুধু প্লাস হয়ে যাবে। তাহলে এখন তুমি দেখো, তুমি নিজেই দেখতে পাচ্ছ যে নর্মাল যে এ বি, এটা কিন্তু মাইনাস হতে পারে, আবার প্লাসও হতে পারে। কিন্তু মডুলাস যে এবি, এটা কিন্তু অনলি প্লাস। তার মানে কি? মডুলাস এবি সবসময় বড় কার চেয়ে? নর্মাল এবির চাইতে। তার মানে মডুলাস, সরি, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট উল্টাই বলি তাহলে, যে নর্মাল এবি সবসময় ছোট মডুলাস এবির চাইতে, নর্মাল এবি সবসময় ছোট মডুলাস এবির চাইতে। ওকে, দেখো আমি কিন্তু এখানে সমান চিহ্ন দিয়েছি, হ্যাঁ, সমান চিহ্ন। তাহলে কখন তারা সমান হতে পারে? যখন বি এর মান হয়তো বা -7 ছিল না, বি এর মান হয়তো বা +7 ছিল। তাহলে বি এর মান যদি +7 হয়, তখন নর্মাল এবিও 35, মডুলাস এবিও 35। তার মানে তখন কিন্তু নর্মাল এবি এবং মডুলাস এবি সমান হয়ে যেত। সো বুঝতে পারলাম নর্মাল এবির সাথে মডুলাস এবির সম্পর্ক হচ্ছে নর্মাল এবি ছোট হতে পারে অথবা সমান হতে পারে মডুলাস এবির চাইতে। ওকে, তাহলে এটা একটা জাস্ট একটা বেসিক ছিল। নেক্সট, এখন আমাদের কাজ হবে উভয় পক্ষে এমন কিছু করতে হবে যে এই প্রমাণের দিকে আগাতে হবে ধীরে ধীরে। উভয় পক্ষে সবাই 2 গুণ করে দাও। সবাই উভয় পক্ষে 2 গুণ করে দাও। তার মানে কি করলা? উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে, উভয় পক্ষে তুমি 2 দ্বারা গুণ করলা আর কি। ওকে, এবার যেটা করবা সবাই, উভয় পক্ষে a স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করে দিবা। কিরকম দেখো, a স্কয়ার যোগ করে দিলা, মাঝখানে 2ab থাক, b স্কয়ার যোগ করে দাও। তার মানে তুমি কি করেছো? তুমি কিন্তু বাম দিকে কিন্তু কতটুকু বেশি লিখেছো? a স্কয়ার প্লাস b স্কয়ার, বাম দিকে তুমি এক্সট্রা লিখছো।
ডান দিকেও তুমি ওই a স্কোয়ার 2 মডুলাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে তুমি উভয় পক্ষে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করে দিলাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় পক্ষে যোগ করে, উভয় পক্ষে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করে আমরা যোগ করলাম। ওকে, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, বাম দিকে কোনো সমস্যা নেই, বাম দিকটা ভালোই আছে, বাম দিকে কোনো সমস্যা নেই, বরং বাম দিকে সূত্র হবে। তো সূত্রটা একবারে না লিখে একটু পরেই লিখি। বাম দিকে কোনো ঝামেলা নেই, বাম দিকটা সূত্র হবে খুব সুন্দর মতো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। ওইটা এখন না অ্যাপ্লাই করে একবারে অ্যাপ্লাই করি। এখন দেখো ডান দিকে একটু ঝামেলা আছে। ডান দিকে ঝামেলাটা হচ্ছে, দেখো এটা কিন্তু পরম মান দেওয়া আছে, এখানে পরম মান দেওয়া আছে, কিন্তু এর সাথেও পরম মান নাই, আবার এর সাথেও পরম মান নাই। তো এটা একটা সমস্যা। কেন সমস্যা? আমাদেরকে এই সব কিছু মিলায়ে একটা কিছু লিখতে হবে, কিন্তু লিখতে গেলে যেহেতু এর সাথে পরম মান আছে, সো এগুলারও পরম মান দরকার হবে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নর্মাল এ স্কোয়ারকে লিখতে পারি মডুলাস এ স্কোয়ার। এখন কথা হচ্ছে যে এটা লেখা যায় কিনা। এটা লেখা যায়, কেন যায় বলতেছি। নেক্সট 2 দিলাম। দেখো মডুলাসের মধ্যে আছে এবি, এটাকে মডুলাস এ ইন্টু মডুলাস বি লিখলে কোনো ক্ষতি হয় না, এই সম্পর্কেও বলতেছি আমি। অ্যান্ড ফাইনালি বি স্কোয়ার, বি স্কোয়ারকে লেখা যায় মডুলাস বি হোল স্কোয়ার। সো আমি কি বললাম যে নর্মাল এ স্কোয়ারকে মডুলাস এ স্কোয়ার লেখা যায়, কোনো ক্ষতি হয় না। আর মডুলাস এ বি একসাথে লেখা আর এটাকে আলাদা আলাদা মড দিয়ে লেখা একই কথা, কোনো ক্ষতি হয় না। সবাই সাইড নোট দিয়ে নাও, তারপর দরকার হয় এই জিনিসটা ব্যাখ্যা করতেছি। সাইড নোট কিছুই না, সাইড নোট হচ্ছে এরকম যে যেহেতু এ স্কোয়ার সমান সমান মড স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান মড মড স্কোয়ার, এবং মডুলাস অফ এবি কে লেখা যায় আলাদা আলাদা মডুলাস। মনে রাখবা অসমতা অধ্যায়ে সাইড নোট খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, অন্য যে কোনো অধ্যায়ের চেয়ে অসমতা অধ্যায়ে সাইড নোটগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই সেন্সিটিভ, এর জন্য অসমতা অধ্যায়ে সাইড নোটগুলো ঠিক মতো দিতে হবে। এখন যেটার ব্যাখ্যা করতে চাচ্ছিলাম যে আসলে এই এগুলো এভাবে কিভাবে লেখা যায়। আসল ব্যাপারটা কি, মনে করো একটা মান নিয়ে টেস্ট করলেই তুমি বুঝতে পারবা। মনে করো এর মান ছিল হচ্ছে -5। এখন আমি কি বলতে চাচ্ছি যে নর্মাল এ স্কোয়ার যে কথা, মডুলাস এ স্কোয়ার একই কথা। তো তুমি নিজেই দেখো, তুমি নর্মাল এ স্কোয়ার করে দাও, নর্মাল এ স্কোয়ার করলে -5কে হোল স্কোয়ার করলে 25 আসবে, +25। এখন কাজ করো, এই এ কে আগে পরম মান করো, এ কে পরম মান করলে -5 নিশ্চয়ই +5 হয়ে যাবে। এখন তুমি একে হোল স্কোয়ার করে দাও, সেই 25-এ আসে। সো দেখতে পাচ্ছি নর্মাল স্কোয়ার করা যে কথা, পরম মান দিয়ে স্কোয়ার করা ওই একই কথা। আর এটার বেসিকটা কি, এটার বেসিকটা আমি আর লিখলাম না, জাস্ট তুমি নর্মালি চিন্তা করো যে দুইটা গুণ করে পরম মান দিলে যে মান আসবে, দুইটার আগে থেকে পরম মান দিয়ে গুণ করলে ওই একই মান আসবে। তুমি সেই আগের সেই উদাহরণটা নাও। আগে আমি কি বলেছিলাম, এর মান 5 বলেছিলাম, বি এর মান বলেছিলাম -7। তুমি ওই উদাহরণটা নিয়ে নিজে টেস্ট করো যে গুণ করে পরম মান দিলে যা আসবে, আগে পরম মান দিয়ে গুণ করলে ওই একই আসবে। ওকে, এবার সবাই বাম দিকে সূত্র করবা। বাম দিকে কোন সূত্র সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে বামের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা বামের সূত্র। ডান দিকে দেখতে পাচ্ছি দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ডানে কি হবে একজন বলো? না, আরেকবার চান্স, আরেকজন বলো অথবা তুমিই বলো। তাহলে সুরাইয়া তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা, যে একটু কিন্তু হালকা ঝামেলা আছে তাই না? হালকা ঝামেলা আছে, হ্যাঁ। কেননা এখানে মডুলাস এ কেই তোমাকে এ ভাবতে হবে, মডুলাস বি কেই বি ভাবতে হবে। সো এ প্লাস বি হোল স্কোয়ার অ্যাকচুয়ালি এরকম হবে। ওকে, আমরা কাজ করি, উভয় পক্ষ থেকে স্কোয়ার তুলে দিই। উভয়, আচ্ছা 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট রুট করার আগে, হ্যাঁ,
রুট করার আগে আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম তোমাদেরকে যে নর্মাল স্কোয়ার যে কথা, মড স্কোয়ার এক কথা। তাহলে দেখো তো, এখানে কিন্তু আছে নর্মাল স্কোয়ার, এটাকে কি লেখা যায় মড দিয়ে স্কোয়ার? একই তো কথা। সো আমরা নর্মাল স্কোয়ার ছিল, এটাকে মড দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। ডান দিকে কিছু কিছু করার দরকার নেই, শুধুমাত্র বামে কাজটা করলাম। কি করলাম? বামে নর্মাল স্কোয়ার ছিল, ওইটাকে আমরা মড দিয়ে স্কোয়ার দিয়েছি, এই বাম দিকেরটা। আর কেন করেছি? আসলে প্রমাণ মেলানোর জন্য। যেমন এখন তুমি উভয় পক্ষে রুট করে দাও, উভয় পক্ষে রুট করে দিলে বাম দিকে হবে স্কোয়ার চলে যাবে, ডান দিকেও স্কোয়ারটা চলে যাবে। দেখো, এই ছিল ব্যাপার। টার্গেট কিন্তু প্রমাণ মেলানো। সো প্রমাণ মেলানোর জন্য আমরা বিভিন্ন বেসিকের সাহায্য নিয়েছি। সো সবাই বুঝতে পারলাম, উভয় পক্ষ থেকে স্কোয়ার তুলে দিলাম, তাহলে কিন্তু এটাই হয়। আর এই লাইনে আমরা নর্মাল স্কোয়ার ছিল, আমরা পরম মান দিয়ে স্কোয়ার দিয়েছি, জাস্ট প্রমাণের স্বার্থে। প্রমাণে যদি না থাকতো হয়তো বা আমরা এটা দিতাম না। ওকে, তাহলে এটা হলো আমার একটা প্রমাণ। এখন এই প্রমাণেরই একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা তোমার বইয়ে দেওয়া আছে 31 নম্বরে। তোমার বইয়ে 31 নম্বরে এই প্রমাণটা দেওয়া আছে। প্রমাণ করো যে, আচ্ছা, প্রমাণ করো যে, তোমার বইয়ে দেওয়া আছে মডুলাস a মাইনাস বি লেস দ্যান ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি। তো তোমার বইয়ের প্রমাণ হচ্ছে এটা, আর আমি এতক্ষণ যেটা করলাম সেটা হয়তো বা উদাহরণে আছে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে 31 নাম্বারের এই প্রমাণটা করতে গেলে তোমাকে আগের প্রমাণটা করে আসতে হবে। তার মানে তুমি লিখে রাখতে পারো যে আগের প্রমাণটি আগের প্রমাণটি করে আসতে হবে। অর্থাৎ অঙ্কের মধ্যে আগের প্রমাণটি তোমাকে করে আসতে হবে। কেননা এই প্রমাণ শুধুই 2 লাইন, এই প্রমাণটা শুধুমাত্র 2 লাইনে শেষ হয়ে যাবে। তোমাকে আগের প্রমাণটা করে আসতে হবে। তাহলে তুমি আগের প্রমাণটা করে আসলা, তাহলে করে আসার পর তুমি কি পাবা শেষ লাইনে? তুমি নিশ্চয়ই শেষ লাইনে পাবা, আচ্ছা, তার মানে হচ্ছে যে আগের প্রমাণ থেকে ওকে, আগের প্রমাণ থেকে তুমি জানো মডুলাস অফ a প্লাস বি লেস দ্যান অর ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম 31 নাম্বার পরীক্ষা আসলে তোমাকে আগের প্রমাণটা পুরোটাই করে আসতে হবে। করে আসার পর তুমি শেষ লাইনটা তো পাচ্ছই, শেষ লাইনটা তুমি তো এমনিতেই পাচ্ছ। পাওয়ার পর এখন সবই কিন্তু প্রমাণের স্বার্থে আমাদেরকে আগাতে হবে। এখন দেখো যে প্রমাণের স্বার্থে কি করলে ভালো হয়। দেখো, এখানে কিন্তু a মাইনাস বি আছে, a মাইনাস বি, আর তোমার এখানে আছে a প্লাস বি। তাহলে তোমার এখন কি করা উচিত? তোমার এখন করা উচিত উভয় পক্ষে যা করবা নিশ্চয়ই উভয় পক্ষে করতে হবে, এক পক্ষে করলে হবে না। উভয় পক্ষে বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে, উভয় পক্ষে, কাজটা কিন্তু জাস্ট প্রমাণের সাথে করতেছি, উভয় পক্ষে বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে, এটা বুঝতে পারলাম প্রমাণটা দেখে, যেহেতু প্রমাণে এখানে প্লাস বি নাই, মাইনাস বি আছে। ওকে, তাহলে বসাই এ প্লাস, এই যে মাইনাস বি, এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস বি লেস দ্যান ইকুয়াল, ডান দিকেও তাই, বি এর পরিবর্তে মাইনাস বি, উভয় পক্ষে বি এর পরিবর্তে মাইনাস বি বসালাম। এখন দেখো, বাম দিকে নিশ্চয়ই এ মাইনাস বি হবে, খুবই স্বাভাবিক। আর ডান দিকে কিন্তু মডুলাস থাকার কারণে, এই যে মডুলাস থাকার কারণে নিশ্চয়ই এই মাইনাস থাকবে না, মডুলাস থাকার কারণে এই মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। মডুলাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। দেখো প্রমাণটা কিন্তু শেষ। সো এই প্রমাণটা আসলে মেইনলি আগের প্রমাণেরই একটা এক্সটেনশন, আগের প্রমাণেরই একটা এক্সটেনশন ছিল এই প্রমাণটা। এই সবাই বুঝতেছো তো নাকি? আচ্ছা, এই তাবাসসুম ঠিক আছে কি? তাবাসসুম কি নাই? ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে মাইনাস গুণ দিলে অবশ্যই চিহ্নটা চেঞ্জ হবে। মাইনাস কেন গুণ দিলাম? মাইনাস গুণ দিলাম এই জন্য,
তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করতে হবে। এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলে তারপরে এটা আসবে। এটাও a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলে তারপর এটা আসবে। সো এটা মিলাতে গেলে অবশ্যই এটা মাইনাস দরকার, এটা মাইনাস দরকার। আর উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ দিলে এই চিহ্নটা লেস দ্যান থেকে গ্রেটার দ্যান হয়ে গেল। এখন আবারও সে আগের মতো কিরকম a স্কোয়ার এবং b স্কোয়ার যোগ করার কথা। উভয় পক্ষে a স্কোয়ার b স্কোয়ার যোগ করে দাও। উভয় পক্ষে a স্কোয়ার, কোন এবি কোথা থেকে আসলো? এই যে আগের লাইন থেকে। নাদিয়া কি হলো ব্যাপারটা? এই যে আমরা জানি প্রথম লাইনটা তো আমরা জানি। আমরা জানি। তুমি আগের প্রমাণটা তাহলে কি দেখলা? নাদিয়া তুমি আগের প্রমাণটা কি দেখলা? আচ্ছা ঠিক আছে, আগের প্রমাণটা আর এটা কিন্তু সেম ভাবে আগাচ্ছে, শুধু একটা মাইনাস হচ্ছে, আর কোনো পার্থক্য নাই। যেমন বামে কিন্তু আসলে হোল স্কোয়ার হয়ে যায়, কিন্তু ডান দিকে হোল স্কোয়ার করতে গেলে একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? তোমাকে মড স্কোয়ার দিয়ে দিতে হবে এবং এই মডকে ভাঙতে হবে। টোটালি আগেরটার মতো করে আগাচ্ছি। তারপরে হচ্ছে এটা বলতেই পারি নর্মাল স্কোয়ার আর মড স্কোয়ার এক কথা বলতেই পারি। অবশ্য এরকম লিখলে পরে আবার, আচ্ছা ঠিক আছে লিখি, সমস্যা নেই। এটা কি লিখবো? মডুলাস এ মাইনাস মডুলাস বি হোল স্কোয়ার। দেখো টোটালি আগেরটার মতোই আগাইছি, কোনো চেঞ্জ করি নাই। এখন নিশ্চয়ই উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিব। উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দেই, তাহলে বামে থাকবে মড এ মাইনাস বি, ডানে থাকবে মড এ মাইনাস মড বি। উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হলো। দেখো প্রমাণটা কিন্তু মনে হয় হয়ে গেছে, হ্যাঁ? যে প্রমাণটা আমরা চাচ্ছিলাম ওই প্রমাণটা কিন্তু হয়ে গেল। এখন এই প্রমাণেরও একটা এক্সটেনশন আছে। ঠিক আগের প্রমাণটা যেরকম এক্সটেনশন ছিল, এই প্রমাণটারও একটা এক্সটেনশন আছে। সেই এক্সটেনশনটাই তোমার বইয়ে দেওয়া আছে 32 নাম্বার হিসেবে। তোমার বইয়ে 32 নাম্বার হিসেবে যেটা দেওয়া আছে ওটাই হচ্ছে এই প্রমাণেরই এক্সটেনশন। তো আমি প্রমাণটা আর লিখলাম না, সরাসরি আমি লিখে দিচ্ছি। ওকে, সবাই দেখো, সবাই যেটা করবা সেটা হচ্ছে ঠিক আগের লাইনে আমি যেরকম অ্যারো দিচ্ছি তুমিও সেরকম অ্যারো দিয়ে দাও। এই যে এই লাইন থেকে একটা অ্যারো দিয়ে নাও। অর্থাৎ যদি এই প্রমাণটা আসে তাহলে তো এখানেই শেষ। আর যদি এই প্রমাণটা না এসে 32 নাম্বার আসে, তখন এখান থেকেই একটু একটু চেঞ্জ করতে হবে, এই লাইন থেকেই একটু চেঞ্জ করলেই হয়ে যাবে 32। সো আমি সরাসরি এখান থেকে আরো দিয়ে দিলাম। এটা আসলে এখানেই শেষ। আর যদি 32 আসে তখন এই লাইনটা না লিখে এখান থেকে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ দেখো? বামে যা ছিল তাই, বামে যা ছিল তাই থাক। এখন দেখো ডান দিকে, ডান দিকে আমি একটু লিখে নিই। দেখো মড এ মাইনাস মড বি ছিল, মড এ মাইনাস মড বি লিখে নিই এতটুকু। মড এ মাইনাস মড বি লিখে নিলাম। এখন দেখো এখানে কিন্তু হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ারটা কিন্তু নর্মাল স্কোয়ার। নর্মাল স্কোয়ার আমরা কি বলেছিলাম? নর্মাল স্কোয়ার যে কথা ওইটাকে মড দিয়ে স্কোয়ার দেয়া একই কথা। এটা কিন্তু আমরা একটু আগেই বলেছিলাম যে নর্মাল স্কোয়ার যে কথা ওইটাকে মড দিয়ে স্কোয়ার দেয়া একই কথা। অনুরূপভাবে নর্মাল স্কোয়ার যে কথা ওইটাকে মড দিয়ে স্কোয়ার দেয়া একই কথা। ভালো কথা। এখন তুমি উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিয়ে দাও। উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিলে দেখো এখন তোমার এই 32 নাম্বারটা মিলে গেল। সো 31 আর 32 ছিল, দুইটাই ছিল দুইটা প্রমাণের এক্সটেনশন। আশা করি সবাই পার্থক্যগুলো বুঝতে পেরেছো এবং আইডেন্টিফাই করতে পেরেছো কখন কোনটা হবে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই 13 আর 5 18, আর ওদিকে আছে 11, সব মিলে থাকে হচ্ছে 7। তার মানে জাস্ট তুমি খেয়াল করবা যে মডুলাস কার কার সাথে আছে ওগুলাকে প্লাস করে দিবা, আর তার আগে মডুলাসের মানটা একটু যোগ বিয়োগ করে নিবা।
এটাই কাজ। তো এই নিয়মে তুমি 1 নম্বরে সবগুলো হোমওয়ার্ক। ওকে, তাহলে এই নিয়মে 1-এর সব হোমওয়ার্ক। ঠিক কথা বলছো। তারপরে আবার বহুদিন কলেজে যাও না। তোমরা তো হ্যাঁ, থেকে এই লাইনটা থেকে আমাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তগুলো হচ্ছে, দেখো, 3 কিউ স্কোয়ার এটা নিশ্চিতভাবে 3 দ্বারা বিভাজ্য। কেন? এই কিউ স্কোয়ারের মান যাই হোক না কেন, যেহেতু তার সঙ্গে 3 গুণ আছে, সো 3 দ্বারা বিভাজ্য হবেই। কিরকম? মনে করো যে 7, 7 3 দ্বারা বিভাজ্য না, কিন্তু তুমি যদি 7-এর সাথে একটা একটা 3 গুণ করে দাও, দেখো 3 7 21, 21 3 দ্বারা বিভাজ্য। সুতরাং যে কোনো কিছুর সাথে যদি 3 গুণ থাকে, অবশ্যই সেটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখানে এই 3 কিউ স্কোয়ার নিশ্চিতভাবে 3 দ্বারা বিভাজ্য। 3 কিউ স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য, ওখানে 3 গুণ থাকার কারণে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, ভালো কথা, আমি বলতে পারি যে অতএব পি স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য। কেউ বলতে পারবা কারণটা কি হতে পারে? কিভাবে বললাম পি স্কোয়ার? হ্যাঁ, এটাই, মানে এটাই মূল কারণ যে সমান, তাই এই যে সমান, সমান চিহ্ন থাকার কারণে, যেহেতু বাম দিকটা 3 দ্বারা বিভাজ্য, সমান চিহ্ন থাকার কারণে অবশ্যই ডান দিকটাও 3 দ্বারা বিভাজ্য হবে। কেননা এই দুইটা মান তো আসলে সমান চিহ্ন দেওয়াই আছে। সো সমান চিহ্ন হওয়ার কারণে বলতে পারি যে বাম দিক 3 দ্বারা বিভাজ্য হলে ডান দিকটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো, মনে করো কোনো সংখ্যার স্কোয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয়, ওই সংখ্যা নিজেও 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো, কোনো সংখ্যার স্কোয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয়, ওই সংখ্যা নিজেও 3 দ্বারা বিভাজ্য হবে। এটা কিন্তু কিন্তু খুবই স্বাভাবিক। তার মানে কোনো সংখ্যার স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা নিজেও 3 দ্বারা বিভাজ্য। তার মানে পি স্কোয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলতেই পারি পি নিজেও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হ্যাঁ, এটা ছিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে পি নিজেও 3 দ্বারা বিভাজ্য। ওকে, এই সিদ্ধান্ত থেকে আমরা যেটা করতে পারি যে অতএব ধরি, যেহেতু পি 3 দ্বারা বিভাজ্য, তাহলে ঠিক আছে, অতএব ধরি পি সমান সমান, অতএব ধরি পি সমান সমান 3 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যাকে 3-র সাথে যে কোনো কিছু গুণ দিয়ে লেখা হয়। হ্যাঁ, মানে 3 দ্বারা বিভাজ্য হলে 3-র সাথে যে কোনো কিছু গুণ, 2 দ্বারা বিভাজ্য হলে 2-এর সাথে যে কোনো কিছু গুণ। মানে এগুলো হচ্ছে এক একটা আদর্শ ফরম্যাট আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা আদর্শ ফরম্যাট, যে যে কোনো সময় বিভাজ্য বোঝাতে গেলে তাহলে দেখো পি 3 দ্বারা বিভাজ্য, অতএব ধরি পি সমান 3 ইন্টু সামথিং। এখানে এম না দিয়ে এ দাও, বি দাও, সি দাও, অথবা অন্য কিছু দাও, যেখানে এম এর পরিচয় এম নিজেও পূর্ণ সংখ্যা। তুমি এখন নিজেই দেখো যে কোনো পূর্ণ সংখ্যা এখানে বসাবা, দেখবা যে যা আসবে তা 3 দ্বারা বিভাজ্যই আসবে। সো পি দ্বারা, সরি, 3 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা হিসেবে ধরতে পারি 3 ইন্টু সামথিং। তাহলে পি 3 দ্বারা বিভাজ্য, অতএব পি সমান 3 ইন্টু সামথিং। এই মানটা বসিয়ে দিবা উপরের এই লাইনটাতে। এটাকে 1 নাম্বার দাও, সবাই এইটাকে 1 নাম্বার দিয়ে দাও। এটাকে 1 নাম্বার দেওয়ার পর সবাই এই 1 নাম্বারে এই মানটা বসাই দিবা। তাহলে সবাই এখন 1 নাম্বারে এই মানটা বসাও, যে অতএব 1 থেকে তুমি এখন 1 নাম্বারে পি এর মানটা বসাচ্ছ। তাহলে 1 থেকে বামে ছিল 3 কিউ স্কোয়ার, ডান দিকে পি স্কোয়ারের পরিবর্তে 3m বসায় দাও। 1 নাম্বারে পি পি এর মান বসাচ্ছি, সবাই স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে এটা 3 কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে 9m স্কোয়ার। এটা 9m স্কোয়ার। 3 দ্বারা কাটাকাটি করি, কিউ স্কোয়ার সমান 3m স্কোয়ার। ওকে, কাটাকাটি করলে এটা আসে। এখন তুমি আবারও বলতে পারো যে অতএব, মানে এখানে আর কি, এখানে এই 3m স্কোয়ার নিশ্চিতভাবে 3 দ্বারা বিভাজ্য। 3m স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য, তার কারণ তুমি বুঝতেছো, যেহেতু এর সাথে 3 গুণ আছে, অতএব নিশ্চয়ই 3 দ্বারা বিভাজ্য। সমান চিহ্ন থাকার কারণে কিউ স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য। অতএব কিউ স্কোয়ার 3 দ্বারা
বিভাজ্য। সমান চিহ্ন থাকার কারণে কিউ স্কোয়ার নিজেও 3 দ্বারা বিভাজ্য। কোনো কিছুর স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা নিজেও 3 দ্বারা বিভাজ্য। আমরা দেখতে পাচ্ছি কিউ 3 দ্বারা বিভাজ্য, ভালো কথা। তো একটু আগে কি পেলাম? একটু আগে পেলাম পি 3 দ্বারা বিভাজ্য, অতএব ফাইনালি আমরা কি পাচ্ছি? অতএব পি ও কিউ উভয়েই 3 দ্বারা বিভাজ্য। আমরা কিন্তু এটাই পেলাম। একটু আগে আমরা দেখতে পেলাম পি 3 দ্বারা বিভাজ্য, এই যে একটু আগে দেখতে পেলাম পি 3 দ্বারা বিভাজ্য, এই মাত্র দেখতে পেলাম কিউ 3 দ্বারা বিভাজ্য। অতএব পি ও কিউ উভয়েই 3 দ্বারা বিভাজ্য, যা প্রদত্ত শর্ত বিরোধী। যা প্রদত্ত শর্ত বিরোধী। কিরকম শর্ত বিরোধী? কিরকম দেখতে পাচ্ছি আমরা পি ও কিউ এর মধ্যে সাধারণ উৎপাদক হওয়ার কথা কত? 1। মানে কি? পি ও কিউ এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করতে পারার কথা না। পি ও কিউ উভয়েই এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করতে পারার কথা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, উভয়কে 3 দ্বারা ভাগ যাচ্ছে, যা শর্ত বিরোধী। তার মানে শর্ত অনুসারে আমরা যা ধরে নিয়েছিলাম তা হবে না। অতএব √3 মূলদ নয়। আমরা ধরে নিয়েছিলাম মূলদ, কিন্তু দেখলাম যে শর্তের সাথে মিলতেছে না, অতএব √3 মূলদ নয়। তার মানে √3 একটি অমূলদ সংখ্যা। এই নাদিয়া, বুঝতে পেরেছো? তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে শর্ত, সেই শর্তের সাথে মেলে না, তার মানে আমরা যা ধরছিলাম ওইটাও ভুল। আমরা ধরছিলাম মূলদ, তার মানে মূলদ হবে না, অতএব অমূলদ সংখ্যা। তো একই নিয়মে তুমি নিজের মতো করে √2 করতে পারো, √5 করতে পারো। হ্যাঁ, √2 √5 অমূলদ, তুমি এটা প্রমাণ করতে পারো। হ্যাঁ, এটা হোমওয়ার্ক। ওকে, তাহলে আজকের মতো ঠিক আছে। মানে আসলে, হ্যাঁ মানে ওইটার চেয়ে এটার আর কি, মানে যুক্তিটা আর একটু স্ট্রং আর কি, বুঝছো? এই আর কি, ওইটার যুক্তি আর এটার যুক্তি, ওইটার চেয়ে এটার যুক্তিটা আর একটু স্ট্রং। এই কারণে ইন্টারমিডিয়েটের সব বইয়ে এই যুক্তিটাই দেখাইছে আর কি, আর 9 10-এ তোমরা এত কিছু কি না, এই জন্য ওইটা আর দেখায়নি আর কি।